একই দিনে সোনার দাম একদিকে কমছে আবার অন্যদিকে বাড়ছে, এটা কি আদৌ সম্ভব? শুনতে একদম অবিশ্বাস্য লাগলেও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঠিক এমনটাই ঘটেছিল। চলুন আজকের এই আলোচনায় আমরা এই অর্থনৈতিক ধাঁধাটারই সমাধান খোঁজার চেষ্টা করি। একদম একই দিনে একদিকে বিশ্ববাজারে সোনার দামে ধস নামছে, আর ঠিক সেই সময়ে বাংলাদেশের সোনার দাম পৌঁছে যাচ্ছে ইতিহাসের সর্বোচ্চ চূড়ায়। তো প্রশ্নটা হচ্ছে, এটা কিভাবে সম্ভব? মানে একই জিনিস একই সময়ে দুই জায়গায় দুই রকম আচরণ কিভাবে করতে পারে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে দুটো আলাদা গল্পের মধ্যে। একটা হলো আন্তর্জাতিক বাজারের গল্প, আর অন্যটা হলো আমাদের দেশের মানে বাংলাদেশের ভেতরের বাজারের গল্প। চলুন এক এক করে দুটোই দেখা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিটা একটু দেখে নিই। তো ফেব্রুয়ারির ৫ তারিখে কি হয়েছিল? বিশ্বজুড়ে যারা সোনায় বিনিয়োগ করেন তাদের জন্য দিনটা কিন্তু মোটেও ভালো ছিল না, কারণ সোনার দামে বেশ বড় একটা পতন দেখা গিয়েছিল। এই যে দেখুন, স্পট গোল্ডের দাম প্রায় ২% কমে গেল, আর রূপার অবস্থা তো আরও খারাপ, দাম পড়ে গেল ১০%-এরও বেশি। তো হঠাৎ করে এমনটা কেন হলো? এর পেছনের কারণটা কি ছিল? বিশ্লেষকরা বলছেন এর পেছনে আসলে ৩টে প্রধান কারণ কাজ করছিল। ১ নম্বর কারণটা হলো, অনেকেই তখন লাভ তুলে নেওয়ার জন্য তাদের কাছে থাকা সোনা বিক্রি করে দিচ্ছিলেন। ২ নম্বর, মার্কিন ডলার বেশ শক্তিশালী হয়ে উঠেছিল, যার ফলে অন্য দেশের ক্রেতাদের জন্য সোনা কেনাটা বেশ খরচ সাপেক্ষ হয়ে পড়ে। আর ৩ নম্বর কারণটা হলো, ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসায় সোনার মতো সেফ হ্যাভেন বা নিরাপদ বিনিয়োগের চাহিদাও কমে গিয়েছিল। তো এই তো গেল বিশ্ববাজারের কথা, কিন্তু ঠিক একই সময়ে বাংলাদেশে কি হচ্ছিল? শুনলে অবাক হতে হয়। এখানকার চিত্রটা ছিল ঠিক তার উল্টো, মানে একদম ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছিল ব্যাপারটা। বাংলাদেশের জুয়েলার্স সমিতি, মানে আমরা যাকে বাজুস নামে চিনি, তারা ২২ ক্যারেট সোনার এমন একটা নতুন দাম ঘোষণা করল যা দেশের ইতিহাসে একটা নতুন রেকর্ড করে ফেলল। আর এই দাম বাড়ার প্রভাবটা ছিল বিশাল। এই টেবিলটার দিকে একবার তাকানো যাক। দেখুন, শুধু ২২ ক্যারেট সোনাতেই প্রতি ভরিতে দাম এক লাফে বেড়ে গেছে প্রায় ১১,০০০ টাকা। ভাবা যায়? এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, যা পুরো বাজারকেই নাড়িয়ে দিয়েছিল। তো বাজুসের কারণ হিসেবে কি বলল? তাদের ভাষ্যমতে স্থানীয় বাজারে তেজাবি সোনা, মানে যেটা খাঁটি সোনা, সেটার দাম হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই দাম বাড়ার সাথে আন্তর্জাতিক বাজারের কোনো যোগসূত্রই ছিল না। এটা ছিল পুরোপুরি বাংলাদেশের নিজস্ব অভ্যন্তরীণ একটা ঘটনা। আচ্ছা, এই স্থানীয় বাজারের ব্যাপারটা আরেকটু ভালোভাবে বুঝতে হলে কয়েকটা শব্দ বা টার্মের সাথে পরিচিত হওয়া দরকার। যেমন ধরুন ভরি। বাংলাদেশে সোনার দামের হিসাবটা কিন্তু এই ভরি দিয়েই হয়। এটা ওজনের একটা একক। ১ ভরি মানে হল ১১.৬৬৪ গ্রাম, মানে প্রায় ১২ গ্রামের কাছাকাছি। আর একটা শব্দ হল ক্যারেট। এটা দিয়ে সোনার খাঁটিত্ব বা বিশুদ্ধতা মাপা হয়। যেমন ২৪ ক্যারেট মানে একদম ৯৯.৯% খাঁটি সোনা। আর ২২ ক্যারেট, যেটা দিয়ে বাংলাদেশে বেশিরভাগ গয়না তৈরি হয়, সেটা হলো ৯১.৬৭% খাঁটি। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? দাম একদিকে বাড়ছে, আরেকদিকে কমছে। কিন্তু এই দুই ঘটনার মধ্যে মিল কোথায়? মিলটা হলো অস্থিরতা। মানে দুটো বাজারেই একটা চরম অনিশ্চয়তা কাজ করছিল। বলা যেতে পারে দুটো বাজারে যেন একটা রোলার কোস্টারে চড়ে বসেছিল। একজন আন্তর্জাতিক বিশ্লেষক কার্স্টেন ম্যানকে ব্যাপারটা খুব সুন্দরভাবে বলেছেন। তার মতে বাজার তখনও তার ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম খুঁজে পায়নি, আর এই ভারসাম্যহীনতার কারণেই দামের এমন ভয়ঙ্কর ওঠানামা দেখা যাচ্ছিল। শুধু বাংলাদেশের বাজারের এই টাইমলাইনটা একবার দেখুন, কি অদ্ভুত অবস্থা। সোমবার একদিনে ৩ বার দাম কমল, মোট প্রায় ১৪,০০০ টাকা। আবার ঠিক পরের দিন মঙ্গলবার মাত্র ৫ ঘন্টার মধ্যে ২ বার দাম বেড়ে গেল প্রায় ১৬,৫০০ টাকা। আর বৃহস্পতিবার তো বিশ্ববাজারে দাম কমছে, কিন্তু বাংলাদেশের নতুন রেকর্ড হচ্ছে। মানে পরিস্থিতি যে কতটা টালমাটাল ছিল সেটা এখান থেকেই পরিষ্কার বোঝা যায়। আর এই যে এত ঘন ঘন দামের পরিবর্তন,
এটা কিন্তু কোনো নতুন ঘটনা নয়। এই যে দেখুন, শুধু গত বছর মানে ২০২৫ সালে সোনার দাম পরিবর্তন করা হয়েছে ৯৩ বার। ভাবুন একবার, এর থেকেই বোঝা যায় যে এই অস্থিরতাটা বাজারের একটা স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এত সব দামের ওঠানামা, এত অস্থিরতা, এর প্রভাবটা আসলে কাদের ওপর পড়ছে? মানে সাধারণ মানুষের জন্য বা বৃহত্তর অর্থনীতির জন্য এর অর্থটা কি? দেখুন, সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এর সোজা মানে হল সোনার গয়না কেনাটা আরও কঠিন হয়ে গেল। কারণ শুধু সোনার দামই তো নয়, এর সাথে আরও যোগ হয় ৫% ভ্যাট আর গয়না তৈরির মজুরি। সব মিলিয়ে খরচটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর যদি আমরা বড় ছবির দিকে তাকাই, তাহলে দেখব সোনাকে প্রায়শই অর্থনৈতিক অবস্থার একটা ব্যারোমিটার হিসাবে দেখা হয়। এর দামে যখন এত বেশি অস্থিরতা দেখা যায়, তখন বুঝতে হবে যে গোটা বিশ্ব অর্থনীতি কোনো না কোনো ধরনের চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পুরো পরিস্থিতিটা শেষ পর্যন্ত আমাদের একটা বেশ বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। সোনাকে তো সবসময় একটা নিরাপদ আশ্রয় বা সেফ হেভেন বিনিয়োগ হিসাবে দেখা হয়, কিন্তু সেই নিরাপদ আশ্রয়ই যদি এতটা অনিশ্চিত আর অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে মানুষ আসলে কোথায় অর্থনৈতিক নিরাপত্তা খুঁজে পাবে? এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন।